হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ডেনমার্কের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একাডেমিক পুরস্কার পেয়েছে এবং এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.5। আর এই সিনেমাটা মূলত কিন্তু আমাদের সংস্কৃতির জন্য তৈরি হয়নি, সিনেমাটি তৈরি হয়েছে ওয়েস্টার্ন সংস্কৃতির জন্য। কারণ ওয়েস্টার্ন সংস্কৃতিতে কিন্তু অ্যালকোহল জিনিসটা লিগেল, মানে পৃথিবীর একমাত্র লিগেল নেশা। কিন্তু লিগেল নেশা হলেও নেশা তো নেশাই হয়। মদ রেগুলার খেলে সেটাও কিন্তু নেশাগ্রস্ত এবং তারপর লাইফ কোন পর্যায়ে যেতে পারে এবং অ্যাজ এ ওয়েস্টার্ন তাকে কিভাবে সেটা হ্যান্ডেল করা উচিত। কিন্তু তারপরেও ওয়েস্টার্নেও যে মদ লিগেল হলেও সেটা কি কি সমস্যা তৈরি করতে পারে, সামাজিকভাবে কি অবস্থা তৈরি করতে পারে, পারিবারিকভাবে কি অবস্থা তৈরি করতে পারে, সেই জিনিসটা এখানে সুন্দরভাবে বুঝিয়ে তোলা হয়েছে। এবং এই সিনেমাটার মূল যে কথা সেটা হচ্ছে, এরকম একটা থিওরি রয়েছে যে মানুষের শরীরে রক্তের মধ্যে যদি 0.05% অ্যালকোহল লেভেল থাকে তাহলে নাকি তার ক্রিয়েটিভিটি, কনফিডেন্স এবং পারফরমেন্স ভালো হয়ে যায়। মানে একেবারে অনেক বেশি মদ খাবে তা না, অল্প একটু থাকলে তার ক্রিয়েটিভিটি লেভেল, কনফিডেন্স লেভেল, পারফরমেন্স লেভেল বেড়ে যায়। তো এই কারণে যেটা হয়, 4জন কলেজের টিচার তারা একে তো বয়সের চাপ, কাজের ক্লান্তি, সম্পর্কের দূরত্বে সবকিছু মিলে হতাশ হয়ে গিয়েছে। তো এইগুলো থেকে বেরিয়ে তাদের অ্যাকচুয়াল কাজের পারফরমেন্স দেওয়ার জন্য তারা করে কি 0.05% মদ খেয়ে তারপর তোমার শুরু করা হচ্ছে ক্লাস নেওয়া বা জীবনযাপন পালন করা। তো শুরুতে তো এটা কাজে লাগে, কিন্তু এরপর লাস্টে এটা কোন পর্যায়ে যায়, মানে তারা কি ওই 0.5% ধরে রাখতে পারে কিনা, বা এতদিন পর পর খায়, বা এরকম মানে ডোজটা ঠিক রাখতে পারবে কিনা, বা কয়দিন গ্যাপ রাখতে পারবে, এটা ঠিক রাখতে পারবে কিনা, এবং তারপর কি পরিস্থিতি দাঁড়ায় সেটা নিয়ে সিনেমাটি। এবং এটা খুবই বাস্তববাদী একটা সিনেমা। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতেই আমরা কিছু যুবক যুবতীদের গ্রুপ দেখি। তারা কলেজে পড়ে, তারা মাত্রই কলেজে ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার পরে তারা সবাই এক জায়গা হয়ে একটা বিচিত্র গেম খেলছিল। এবং এই গেমটা হবে হচ্ছে প্রত্যেক গ্রুপে 2জন করে লোক থাকবে এবং তারা একটা বিয়ারের কেস নিয়ে তারপর রেসিং করবে, লেকের চারদিকে দৌড়াবে এবং যখনই কোনো গ্রুপ সেই বেঞ্চের কাছে পৌঁছাবে ওই 2জন করবে কি একটা করে বিয়ারের বোতল পান করতে থাকবে এবং এভাবে পান করতে করতে আবারও তারা দৌড়ানো শুরু করবে। তবে দৌড়ানোর সময় যদি কেউ বমি করে ফেলে তাহলে তাদের 1 মিনিট কেটে নেওয়া হবে, আর এভাবে লাস্ট পর্যন্ত যেতে পারবে সে জিতে যাবে। তো যাই হোক, এরপর খেলা শেষ হয়, কিন্তু খেলা শেষ হতে হতে তারা সবাই তো অনেক বেশি অ্যালকোহল খেয়ে ফেলেছে। আর অ্যালকোহলের একটা সাইড এফেক্ট হচ্ছে প্রথমে ভালোই লাগবে, কিন্তু আস্তে আস্তে মাত্রা বেশি হয়ে গেলে মাথা ঠিক থাকবে না, আবোল তাবোল হয়ে যাবে। তো যেটা হয় সেটাই হয়, ওই যুবক যুবতীরা মানে কলেজের নতুন পোলাপান শহরের মধ্যে ঘোরাঘুরি করে, বিভিন্ন পার্টি করে, আর তারপর যখন বাড়ি ফেরার সময় ট্রেনে ওঠে এমন কাজ করে ওরা, যেটা মনে করে যে কি বলবো, পরের দিন যদি ঘুম থেকে ওঠে ওদের নিজেরাই লজ্জা পাবে। আর তখন ওদের সামনে আসে টিসি ট্রেনের, কিন্তু তারা তার সাথে মিসবিহেভ করে। আর এই ঘটনার পরের দিন আমরা দেখতে পাই সেই কলেজটা দেখানো হয়, আর কলেজের প্রিন্সিপাল সেই বিষয়টি নিয়েই কথা বলছিল, যেটা গতকাল ট্রেনে ঘটেছে। গতকাল ইয়ং কিছু কলেজের ছেলে মেয়ে মদ্যপান করে ট্রেনের মধ্যে টিসির সঙ্গে খারাপ আচরণ করেছে। তবে এখনো জানা যায়নি কারা করেছে, কোন কলেজের প্লাবান করেছে। তবে প্রিন্সিপাল এখানে বোঝাতে চায় যে এই খারাপ আচরণের মেইন কারণ হচ্ছে অ্যালকোহল অর্থাৎ মদ। তো এই কথায় নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েস্টার্ন দেশ হলেও তারা সবাই যে ড্রিঙ্কস করে সবসময় ব্যাপারটা তা নয়। তারা হয়তো 6 দিন কাজ করার পরে একদিন ড্রিঙ্কস করতে পারে। তার মানে এই না যে মাতাল যে জায়গায় সব জায়গায় মাতাল, মাতলামি করলে সব জায়গায় সেটাকে নেশাগ্রস্ত বলা হয়। তো প্রিন্সিপাল জানায় এই ঘটনার জন্য আগামী 1 বছরে আমাদের স্কুলে কোনো ধরনের অ্যালকোহল চলবে না, 0 টলারেন্স অ্যালকোহল আইন চালু করলাম আমরা। না কোনো টিচার খেতে পারবে, না কোনো স্টুডেন্ট খেতে পারবে, বাড়িতে খাওয়ার সমস্যা নাই, কিন্তু স্কুলে কেউ কখনোই ড্রিঙ্কস করতে পারবে না। আর এরপর আমাদেরকে মার্টিনকে দেখানো হয়, যে আমাদের এই সিনেমার মেইন হিরো এবং সেই স্কুলের একজন টিচার, হিস্ট্রি
টিচার। তো মার্টিন পড়ালেখা শেষ করার পরে স্কুলে ঢুকেছে, সারা জীবনে স্কুলেই রয়েছে এবং স্কুলের বাইরে আর কোনো জবও করে না। আর যেহেতু মার্টিন সবসময় স্কুলেই থাকে, তার বন্ধু বান্ধব এই স্কুলেরই, মানে বাকি 3 জন টিচার। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে টমি, আরেকজনের নাম হচ্ছে পিটার, আর একজন হচ্ছে নিকোলাস। তো টমি আছে স্কুলের খেলার কোচ হিসেবে, পিটার আছে বাচ্চাদের মিউজিক শেখানোর হিসেবে, আর নিকোলাস হচ্ছে সাইকোলজি পড়ায়। আর এদের 4 জনের জীবনই পুরো নিরাশায় ভরা, কারণ তারা যে স্বপ্ন দেখে স্কুল জীবন শুরু করেছিল, পড়ালেখা শেষ করার পরে তাদের জীবন স্কুলেই কেটে যাচ্ছে এবং তারা তাদের জবকে একটু এনজয় করে না। বর্তমানে আমি যে স্টেজে আছি আর কি, একটু আর এনজয় করছি না। তো যাই হোক, তারা খুব ভালোভাবে জানে যে তাদের জীবনে এখন আর কোনো ইন্টারেস্ট নেই, কিছুই নেই, তাদের লাইফ একটা বোরিং পর্যায়ে চলে গিয়েছে। তো এই জন্য মার্টিন একদিন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আমি কি বোরিং হয়ে গিয়েছি? তখন তার স্ত্রী বলে, হ্যাঁ কিছুটা, তবে পুরোপুরি বোরিং হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে প্রথমবার তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল সেই সময়ের মধ্যে তুমি আর নেই, তুমি অনেক বদলে গিয়েছো। তবে এখানে এই পয়েন্টে আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলি, যখন আমার ওয়াইফের সাথে আমার মিট হয়েছিল তখন আমি আনম্যারিড ছিলাম, আমার মাথায় চাপ ছিল না, কিন্তু এখন ম্যারিড, ফ্যামিলি প্রেশার, কাজের প্রেশার সবকিছু মিলে বোরিং অ্যাকচুয়ালি পুরুষরা এক সময় হয়ে যায়, স্বাভাবিক, অন্তত দায়িত্বশীল পুরুষরা বোরিং হবে। তো যাই হোক, কিছুদিন পরে নিকোলাসের জন্মদিন আসে, আর সেই উপলক্ষে তারা 4 জন বন্ধু এক জায়গায় মিলিত হয়, কারণ আজ নিকোলাই 48 বছরে পা দিয়েছে এবং তারা সবাই 4 বন্ধু একসাথে ডিনার পার্টিতে এসেছে। তো এখানে তারা বিভিন্ন রকমের গল্প করতে শুরু করে। তো গল্পটা শুরু হয় ফ্যামিলি প্রবলেম থেকে এবং ধীরে ধীরে সেই গল্পটা চলে যায় একজন মনোরোগ বিশেষজ্ঞের মতবাদে। মানে ফিন্স কার্টরেট নামের একজন মনোরোগ বিশেষজ্ঞ বলেছিলেন যে অ্যালকোহলের সামান্য মাত্রা আমাদের ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয় এবং মনকে রিল্যাক্স করে, আর সেই মাত্রাটা হচ্ছে 0.05%। আর এই মাত্রার অ্যালকোহল শুধুমাত্র 1 বা 2 গ্লাস মদ পান করলে আমাদের শরীরে পাওয়া যায়। তবে এই গল্পে মার্টিনের প্রথমে তেমন কোনো মনোযোগ ছিল না, আর এর কারণটা হচ্ছে আজকে স্কুলে ক্লাস নেওয়ার সময় মার্টিনের বিরুদ্ধে অনেক কমপ্লেন এসেছে, মানে তার স্টুডেন্টরা কমপ্লেন করেছে যে সে নাকি ভালো বোঝাতে পারে না, কি ইতিহাস পড়ায় কিছুই বোঝে না, এমনকি তাদের প্যারেন্টস বা বাবা মাদেরও নিয়ে এসে অভিযোগ করবে। তো এটা ভেবে আমাদের মার্টিন খুব নিরাশ হয়ে বসেছিল। তো এইটা দেখে মার্টিনের বাকি 2 বন্ধু বলে, আরে ভাই, সকল দোষ স্টুডেন্টদের, ওরা যদি পড়তেই না চায় তাহলে আমরা ওদের পড়াবো কিভাবে? সিরিয়াসলি বর্তমান বাংলাদেশি অবস্থায় দেখছি। তো যাই হোক, এরপর আমরা দেখি ওরা উইকেন্ডে তো ড্রিঙ্কস করে, তো সেই হিসেবে ওরা ড্রিঙ্কস করা শুরু করে। তবে আজকে মার্টিন একটু বেশি কষ্টে ছিল, এজন্য অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং বরাবরই বেশি যেটা হয়, বেশি ড্রিঙ্কস করলে ইমোশনাল হয়ে যায়, যার ভিতরে যা থাকে সেটা বেরিয়ে আসে, সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে, আমি খুব চেষ্টা করছি আমার সকল সমস্যার সমাধান করার, কিন্তু আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না, আমার কোনো কিছুতে আর রুচি আসে না, এমনকি বেঁচে থাকতেও রুচি আসে না। এবং এখানে মার্টিন মূলত তার কথার মাধ্যমে ইনডাইরেক্টলি সে নিজেকেই দোষ দিচ্ছিল তার ক্লাস বোরিং হওয়ার জন্য। তো এইসব কথা শোনার পরে এই টপিক চেঞ্জ করার জন্য মার্টিনের বাকি বন্ধুরা জিজ্ঞাসা করে, অ্যানিকা কেমন আছে, মানে ওর ওয়াইফ। আর তখন মার্টিন বলে, অ্যানিকার সাথে আমি খুব একটা সময় দিতে পারি না, কারণ আমি দিনে ডিউটি করি আর অ্যানিকার কাজ থাকে হচ্ছে নাইট ডিউটি, তো এর জন্য আমরা দূরে সরে যাচ্ছি। আর তখন তার বন্ধুরা বলে, তাহলে তোমার উচিত অন্য কোনো মেয়ের সাথে ডেট করা, মানে অন্য কোনো মেয়েকে নিয়ে রাতে একটু মজা টজা করা, তাহলে তোমার মনটা ভালো থাকবে। বাট মার্টিন বলে, না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ অ্যানিকা আমার বাচ্চাদের মা, আমি তাকে অনেক ভালোবাসি, সে আমার সংসার সামলায়, আর যখন আমার বাবা মৃত্যুসজ্জায় ছিল সে আমার বাবার অনেক খেয়াল রেখেছে, তাকে আমি কখনোই ধোকা দিতে পারবো না। তো এইসব বলার পরে মার্টিন আবার ইমোশনাল হয়ে পড়ে। আর এটা দেখার পরে মার্টিনের বন্ধুদের মনে হয় তাদের এখন উচিত মার্টিনের মুড ঠিক করা, আর তাই তারা মার্টিনের ইয়াং বয়সের গল্প বলা শুরু করে। তারা বলা শুরু করে যে মার্টিন ইয়াং বয়সে কত হ্যান্ডসাম ছিল, কত মেয়ে, কত ক্লাসের ছাত্রীরা পর্যন্ত ওর প্রেমে পড়ে যেত এবং ও একসময় ডান্স ক্লাসে যেত। তো সেই হিসেবে সবাই ওকে রিকোয়েস্ট করে একটা ডান্স করার জন্য, কিন্তু মার্টিন মানা করে দেয়। কিন্তু তখন ওর বাকি বন্ধুরা পাগলের মতো ডান্স করে থাকে ওকে মজা দেওয়ার জন্য, আর ওদেরকে এভাবে পাগলের মতো নাচতে দেখে মার্টিনের চেহারা হাসি চলে আসে এবং এরপর তারা এইভাবে নাচতে থাকে এবং ওই রাতটা তারা অনেক ভালো এনজয় করে। আর পরের দিন সকালে আমরা মার্টিনকে দেখি যে গতকাল রাতের কথা এখনো ভেবে যাচ্ছিল, মানে গতকাল রাতে ওরা যে একটা আলোচনা করেছিল, একজন সাইকিয়াট্রিস্ট বলেছে যে 0.05% অ্যালকোহল মানুষকে আরো বেশি ক্রিয়েটিভ এবং রিল্যাক্স করে তোলে। তো এইটা ভেবে মার্টিন এবার করে কি, তার ব্যাগে একটা মদের বোতল নিয়ে স্কুলে যায়, দেখতে পাচ্ছ স্নেমিরফের বোতল। আর এরপর যখন ক্লাস শুরু হয় তার আগে মার্টিন সেই বোতল থেকে কয়েক ঢোক মদ পান করে আর তারপর ক্লাস নিতে যায়। আর এরপর বুঝতেই পারছো সে একটু পিনিকে আছে। তো এর ফলে যেটা হয়, মার্টিন আলাদা কিছু অনুভব করে এবং সে নিজেকে ডিপ্রেশন মুক্ত এবং রিল্যাক্স মোড পায় এবং ক্লাসে কথা বলতেও মার্টিন অনেক ভালো লাগে, মানে কোনো জড়তা বা কোনো ধরনের টেনশন তার মাথায় কাজ করছে না। আর তারপর ক্লাস শেষে সে তার বন্ধু নিকোলাইয়ের কাছে যায় এবং তাকে বলে, আরে বেটা, কালকে যেগুলো কথা বলেছিস ওগুলোতে আমি আজকে ফলো করেছি। তো আমি আজকে যেটা করেছিলাম, বিএসসি 0.05 মেইনটেইন করেছি। বিএসসি অর্থ হচ্ছে ব্লাড অ্যালকোহল কন্টেন্ট, মানে তোমার রক্ত কতখানি অ্যালকোহল রয়েছে। তো এতটুকু বলার পরে মার্টিন করে কি, নিকোলাইয়ের গাড়িতে উঠে বসে এবং তারপর তারা চলে যেতে থাকে। আর তারপর নিকোলাই বাকি 2 বন্ধুকে কল করে আর জানায় আজ মার্টিন কি করেছে এবং মার্টিন আজকে আগের দিনের তুলনায় অনেক হালকা অনুভব করেছে এবং তার অনেক ভালো লাগছে। তো এই কথা শুনে 4 বন্ধু এক জায়গায় হয় এই বিষয়ে সিরিয়াসলি কথা বলতে, যাতে তারাও এই বিষয়টি নিজেদের উপরে এক্সপেরিমেন্ট করতে পারে। তো এরপর তারা যখন সবাই
সবাই একত্রিত হয়, তারা লম্বা সময় একটা আলোচনা করেন এবং তারা সবাই ভাবে যে আমরা যে সিস্টেমটা নিয়ে এগুবো এরপর যদি আমাদের অভ্যাস হয়ে যায়, কারণ একটা সময় তো এই 0.05% আমরা মজা পাবো না, তখন তো আমাদের আরো বাড়াতে হবে এবং তারপর আস্তে আস্তে আমাদের তো নিয়ন্ত্রণের সব বাইরে চলে যাবে, তাহলে আমরা কি করব। আর এই কথা বলার পরে তারা বড় বড় লেখকেরও নাম নেয় যাদেরও এই ধরনের অ্যালকোহল হ্যাবিট হয়ে গিয়েছিল এবং তাদের কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছিল। তো এই কথা শেষ করার পরে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে তারা কোনো আনন্দের জন্য নয়, শুধুমাত্র যখন স্কুলে ঢুকবে কাজের জন্য, যেখানে তাদের মন বসানো দরকার, সেই জন্য তারা মদ পান করবে। তারপরেও কি করবে, 0.05% মেনটেন করবে এবং একবার যদি কাজ শেষ হয়ে যায় মানে স্কুল থেকে বেরিয়ে তারা আর মদ ছুঁয়েও দেখবে না। তো যাই হোক, এরপর ওর বন্ধুরা মিলে এটা লেখাও শুরু করে এবং এর সাথে ওরা সিদ্ধান্ত এটাও নেয় যে এই এক্সপেরিমেন্টে বা এই অ্যালকোহলে তাদের কি কি প্রভাব পড়ছে তাদের উপর সেটা তারা লিখে রাখবে বা পুরো জার্নালটা লিখবে। তো তারা চারজনে সহমত পোষণ করে আর পরদিন থেকেই তারা নিজেদের উপর এক্সপেরিমেন্ট শুরু করে। তো যাই হোক, ওরা চার বন্ধু এবার কি করেছে, ক্লাসে যাওয়ার আগে অ্যালকোহল নিয়েছে এবং সাথে সাথে আমরা মার্টিনকে দেখি যার কাছে একটা মেশিন ছিল যেটা দিয়ে সে তার রক্তের বিএসসি বা বিএসসি লেভেল চেক করতে পারে। আবার মার্টিনের বাকি তিন বন্ধুর কাছে ওই মেশিন ছিল। তো এরপর মদ পান করার পরে মার্টিন যখন ক্লাসে পৌঁছায় আমরা তার অ্যাটিটিউডই আলাদা দেখতে পাই, ভেতরে একটা কনফিডেন্স আলাদা দেখতে পাই, মানে আলাদা রকম একটা অ্যাক্টিভনেস দেখতে পাই। তো সে গিয়েই বলে, আমি আজকে তোমাদের তিনজন ব্যক্তি সম্পর্কে বলবো যারা নির্বাচনে দাঁড়াবে, তবে প্রথমে আমি তাদের নাম বলবো না, প্রথমে আমি তাদের ক্যারেক্টার সম্পর্কে বলবো এবং তোমাদেরকে সিলেক্ট করতে হবে ওই তিনজনের মধ্যে কাকে তোমরা ভোট দেবে। তো এরপর মার্টিন প্রথম ব্যক্তি সম্পর্কে বলা শুরু করে। প্রথম ব্যক্তিটা অনেক বেশি অসুস্থ ছিল, তার প্রথমে পোলিও রোগ হয়েছিল, এর সাথে তার হাইপার টেনশনের প্রবলেম ছিল এবং সে তার স্বার্থ হাসিলের জন্য যে কোনো কিছু করতে পারে, খুব ভালো বা খারাপ এটা তার দেখার বিষয় নয়। এমনকি সে তার স্ত্রীর সাথে লয়াল ছিল না, সে প্রচুর মনে করে এমজি, মানে মনে বুঝতে পারছো। তো যাই হোক, এরপর মার্টিন দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে বলা শুরু করে যে দেখতে অনেক বেশি মোটা ছিল এবং তার পলিটিক্যাল কেরিয়ার প্রায় শেষই হতে চলেছে, কারণ সে গত 3 টার্ম ধরে নির্বাচনে হেরে আসছে আর এই কারণে সে ডিপ্রেশনে চলে যায়, 2বার হার্ট অ্যাটাকও করে এবং সে এত বদমেজাজি ছিল যে তার সাথে কেউ কাজও করতে চায় না। আর তাছাড়া সে প্রচুর মদ পান করতো এবং সিগারেট খেত। আর এরপর তৃতীয় যে ব্যক্তিটা ছিল সে সবার চেয়ে আলাদা ছিল, সে আসলে একজন যোদ্ধা ছিল, সে মহিলাদের সম্মান করে, জীবজন্তুকে অনেক ভালোবাসে, তবে সে মদ সিগারেট একদমই পছন্দ করে না, এমনকি তার জন্য একটা বিয়ার খাওয়া অসম্ভব। তো তিনজনের কাহিনী শোনার পরে মার্টিন বাচ্চাদের জিজ্ঞাসা করে তোমরা এর মধ্যে কাকে ভোট দিতে চাও। তো তখন ক্লাসের সকল বাচ্চারা সহমত জানিয়ে বলে আমরা তৃতীয় ব্যক্তিকে ভোট দেব। তো এরপর মার্টিন ক্লাসের সবাইকে বলতে শুরু করে যে ওই তিনজন ব্যক্তি আসলে কি। তো প্রথম ব্যক্তি মূলত ছিল হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যে আমেরিকার 32তম রাষ্ট্রপতি ছিল। আর দ্বিতীয় ব্যক্তিটা ছিল হচ্ছে উইনস্টন এল চার্চিল। আর উইনস্টন এল চার্চিলের ব্যাপারটা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে খুব ডেঞ্জারাস পাওয়ারফুল ছিল, ব্যাপক পাওয়ারফুল হয়েছিল এবং মনে করো ডাইরেক্ট রানী তাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল। এবং এই চার্চিলই কিন্তু যখন ইন্ডিয়া বাংলাদেশ ভারত এক ছিল তখন কিন্তু 30 লক্ষ বাঙালির মৃত্যুর দায় ছিল এই চার্চিলের। সে এখান থেকে সকল খাদ্য নিয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকদের খাওয়ানোর জন্য, যে কারণে 30 লক্ষ বা এরকম মানে আরো বেশি মনে হয় অনেক মানুষ মারা গিয়েছিল। আর এরপর আমাদের সামনে আসে তৃতীয় ব্যক্তির নাম, যার নাম শুনে তো সব অবাক হয়ে যায়, মানে যাকে সবাই ভোট দিয়েছে, সেটা ছিল হচ্ছে অ্যাডলফ হিটলার, যে যোদ্ধা ছিল, মহিলাদের সম্মান করতো, জীবজন্তুকে ভালোবাসতো, মদ পান করতো না, সিগারেট খেতো না, বিয়ার খাওয়া সম্ভব ছিল। তো পোলাওয়ান সবটি তো অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায় এবং মার্টিনের এই ধরনের পড়ানোর ব্যাপারটা ওদের খুব পছন্দ হয়, কারণ তাদের কাছে এটা পড়া মনে হয়নি, খেলা মনে হয়েছে। তো এতে আমরা বুঝতে পারি কি 0.05% বিএসসি মার্টিনকে ক্রিয়েটিভ বানিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমরা পিটারকে দেখি যে কিনা বাচ্চাদের মিউজিক শেখাচ্ছিল। আর যখন পিটার খেয়াল করে যে বাচ্চারা মিউজিকে তেমন খেয়াল করছে না, তখন পিটার তাদের সবাইকে গ্রুপ হতে বলে। আর এখানে লক্ষ্য পিটারও কিন্তু আজকে অ্যালকোহল নিয়ে গিয়েছে। তো সে করে কি ক্লাসের সকল আলো বন্ধ করে দেয় এবং পিটার বলে আজকে তোমরা গান শুধু মুখে আওয়াজ করে গাইবে না, তোমাদের মন থেকে গান গাইবে, চোখ বন্ধ করে অন্ধকারে আত্মা পর্যন্ত গানের সুরকে অনুভব পৌঁছে দেবে এবং একেবারে হাত ধরে নিজেদেরকে জুড়ে রাখবে যাতে এই সুরের খেলা সবার মধ্যে পৌঁছে যায়। আর তারপর পিটার যখন মিউজিক বাজানো শুরু করে তখন বাচ্চারাও মনে করে একটা আলাদা ভাইব পেয়ে এবং গান গাইতে শুরু করে এবং পিটারের কাছে মনে হয় সে এত সুন্দর গান লাইফে কখনোই শুনে নেই, যদিও এই গান বাচ্চারা এর আগে 1000বার গিয়েছিল কিন্তু এত সুন্দর করে কখনোই গায়নি। তো এটা দেখার পরে পিটার অনেক আশ্চর্য হয়ে যায়, মানে তার পড়ানোর সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মিউজিকে পোলাপানদের আকৃষ্ট করতে পেরেছে সবাইকে একসাথে। আর এরপর আমরা টমিকে দেখি যেখানে বাচ্চাদেরকে ফুটবল খেলা শেখাচ্ছিল, তবে আজকে তাকে কোচের মতো মনে হচ্ছিল না, তাকে মনে হচ্ছিল সে একটা বাচ্চা হয়ে গিয়েছে এবং নিজেও একটা প্লেয়ার হয়ে গিয়েছে। তবে এইসব বিষয় শুধুমাত্র যে স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল তা না, স্কুলের ডিউটির পরে মার্টিনের কাছে মনে হয় তার ফ্যামিলির ডিউটিও রয়েছে। তো এই কারণে বাড়িতে যাওয়ার আগেও সে একটু খেয়ে নেয় এবং এরপর বাড়িতে গিয়ে সে বইয়ের জন্য ডিনার রেডি করে। আর এরপর এনিকা যখন বাড়িতে আসে সে তো অবাক হয়ে যায় যে মার্টিনের এত পরিবর্তন এবং মার্টিনের চেহারা আজকে এত সুন্দর হাসি লেগে রয়েছে। তো তারা খুশিতে ডিনার করতে বসে। আর খাবার খাওয়ার সময় মার্টিন অ্যানিকাকে বলে আমাদের বাইরে কোথাও ভ্যাকেশনে বেড়াতে যাওয়া উচিত 2-1 দিনের জন্য। তো ভ্যাকেশনের নাম শুনলে অ্যানিকা তো আরো বেশি সারপ্রাইজড হয়ে যায় যে হঠাৎ করে আমার জামাই হইলো কি, এত রোমান্টিক, এত অ্যাক্টিভ কিভাবে হইলো। ওর কাছে খুব ব্যাপারটা খুব আশ্চর্য এবং আনন্দেরও লাগে যে মার্টিন অনেকদিন পরে এত মন খুলে কথা বলছে। আর মনিকা আজকে খুব খুশি। আর এর পরের দিন আমরা দেখি টমি যখন স্কুলে আসে সে একটা গার্ডকে দেখে আর গার্ড তখন ওই টমি মানে ওই টিচারকে বলে আমি স্টোর রুম থেকে অনেকগুলো মদের বোতল পেয়েছি, আমি বুঝতেই পারছি না এই বোতলগুলো এখানে কে এনে রেখেছে। আর তারপরে গার্ড করে কি এই খবরটা স্কুলের প্রিন্সিপালকে
দিয়ে দেয়। আর পরের দিন প্রিন্সিপাল করে কি সকল টিচারকে একসাথে ডাকে, আর প্রিন্সিপাল বলে আমার মনে হয় আমাদের স্কুলেরই কিছু স্টুডেন্ট ক্লাসের টাইমে মদ পান করছে, আর এই কারণে এই বিষয়টা আমরা কড়া নজরদারিতে রাখবো। আর এরপর সেই মিটিং শেষ হয়, আর মিটিং শেষ হওয়ার পরে ওরা 4 বন্ধু একত্রিত হয় এবং তাদের চেহারায় তো খুব ভয় ছিল, স্বাভাবিক ভয় থাকা তো উচিতই। আর তখন মার্টিন বলে যাই বলো না এখন অনেকদিন পরে আমার পড়াতে তো ভালো লেগেছে, আর এর পুরো ক্রেডিট আমি শুধুমাত্র মদের বোতলকেই দিতে চাই, আর আমাদের এই এক্সপেরিমেন্ট চালু রাখা উচিত। তো মার্টিনের কথা শুনে তার বন্ধুরাও সহমত জানায় এবং তারা তাদের এই এক্সপেরিমেন্টের পার্ট 2 শুরু করে। বুঝতেই পারছো পার্ট 2 মানে কি, তারা দ্বিতীয় স্টেজে চলে যাচ্ছে এবং এইখানে তাদের BSE লেভেল 0.05% থেকে 0.15% চলে যাবে, যার ফলে আগের থেকে তারা আরো বেশি মদ পান করবে। তো পরের দিন আমরা দেখি মার্টিন একটু বেশি মদ পান করে ফেলেছে এবং মদের নেশায় নেশাগ্রস্ত হয়ে সে স্কুলে আসে এবং সে এত বেশি নেশাগ্রস্ত ছিল যে চলতে চলতে একটা পিলারের সঙ্গে ধাক্কা খায়, তার নাক দিয়ে নগদ রক্ত বের হয়ে যায়। আর এরপর এক বন্ধু এসে তাকে সাহায্য করে, আর তারপর মার্টিন তার ক্লাসে গিয়ে পৌঁছায়। আর আজও সে ক্লাসে নতুন কিছু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। তো ক্লাসে সেই মার্টিন করে কি 3 জন ব্যক্তির ছবি বোর্ডে লাগায়। প্রথম জন ছিল হচ্ছে জেনারেল গ্রান্ট, দ্বিতীয় জন ছিল হচ্ছে ফেমাস নোবেলিস্ট হেমিংগ্রে, আর তৃতীয় ছবিটা ছিল হচ্ছে উইনস্টন চার্চিলের, মানে সেই বদমাইশ চার্চিল, অন্তত আমাদের ইন্ডিয়া উপমহাদেশের অন্যতম বড় একটা শত্রু যে আমাদের কখনো মানুষ মনে করতো না। ব্রিটিশ কারাই বা আমাদের মানুষ মনে করতো। তো যাই হোক, মার্টিন ক্লাসের সবাইকে জিজ্ঞাসা করে এই 3 জন ব্যক্তি এবং তোমাদের মধ্যে কোন জিনিসটা কমন রয়েছে। তো স্টুডেন্টরা কোনো উত্তর খুঁজে পায় না। আর তখন মার্টিন বলে এই 3 জন ব্যক্তি অনেক বেশি মদ পান করতো এবং তোমরা অনেক মদ খাও। তো এই কথা শুনে সকল স্টুডেন্টরা তো শকড হয়ে যায়, সারপ্রাইজ হয়ে যায়। তো এরপর মার্টিন জিজ্ঞাসা করে এই কয়েক মাস আগে যে একটা খেলা হয়েছিল, ওই যে বিয়ারের খেলা যেটা আমরা কাহিনী শুরুতে দেখলাম, ওটা তো তোমরাই করেছি, ওই খেলাটা খেলতে তোমরা কারা কারা পছন্দ করো এবং ওই খেলাটায় কে কে পার্টিসিপেট করতে চাইবে। তো তখন সকল স্টুডেন্টরাই হাত উঠায়, আর এতে বোঝা যায় যে এরা সবাই ওই খেলাটা খেলেছে, মানে ওরাই ছিল সেই গ্রুপ এবং ওরাও টুকটাক মনে করে যে মাঝে মাঝে বিয়ার টিয়ার খায়। তো এইভাবে কি হয়, ও ক্লাসের সবার সাথে পোলাপানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, মানে ফ্রেন্ড সুলভে আচরণ করে। কিন্তু ব্যাপারটা কিন্তু ক্রস হয়ে গেল, লিমিট ক্রস হয়ে গেল একজন টিচার হিসাবে। এবং এখানে মার্টিন কি করছে, ও কিন্তু এই জিনিসটাকে অ্যালকোহল জিনিসটাকে নর্মালাইজ করা অবশ্যই ভালো একটা ব্যাপার না। কেউ যদি গাঁজা খায় সেটা তার ব্যক্তিগত সমস্যা, সে তার নিজের ক্ষতি করছে, আমার ক্ষতি হচ্ছে না। কিন্তু সে যখন ওটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে বা ওটাকে লিগালাইজ করতে যাবে, দ্যাটস এ বিগ প্রবলেম ফর আস। তো যাই হোক, এরপর মার্টিন ওই 3 জন ফেমাস ব্যক্তিকে নিয়ে আরো অনেক আলোচনা করে। মানে ক্লাসের শুরুতেই তো ক্লাসের সবাই মনে করো যে আকর্ষিত করে ফেলেছে ওই 3 জন ব্যক্তি সম্পর্কে, এবং ওই ব্যক্তিদের সাথে এমন কি হয় যে ক্লাসের পোলাপান কানেক্টেড হয়ে যায়, পুরো কাহিনীটা ওরা মুখস্থ করে ফেলে। তো মার্টিন তখন জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ভবিষ্যতে কে উইনস্টন চার্চিল, হেমিংগ্রে বা জেনারেল গ্র্যান্ডের মতো হতে চাও? তো বাচ্চারা সবাই রাজি হয় এবং মজার মজার কথা বলে এবং পুরো ক্লাসটা তো ক্লাস না আনন্দঘন মুহূর্ত হয়ে যায়। এবং ক্লাসের স্টুডেন্টরা মার্টিনের উপর এত খুশি হয় যে মনে করো যে মার্টিনের জন্য তারা পাগল হয়ে যায় এবং তারা খুব সহজে খেলতে খেলতে কঠিন একটা চ্যাপ্টার শিখে ফেলেছে। মানে মার্টিন এখানে এসে সিস্টেমটাই করলো কি, ওই যে ক্যারেক্টার গুলো রয়েছে ইতিহাসের, তাদের সাথে ওদেরকে কানেক্ট করে দিয়ে পুরো ক্লাসটা সহজভাবে করে নিল। বাট তখনই আমরা খেয়াল করি পাশের জানালা দিয়ে ওই যে সাইকোলজির যে টিচার নাই কিসের টিচার নিকোলাই, মানে ওদের সবচেয়ে ছোট যেটা, ও এটা দেখে এবং ও দেখতে পায় যে মার্টিন ক্লাসে বাচ্চাদের নিয়ে কত খুশি নিয়ে পড়াশোনা করছে। তো যাই হোক, এরপর নিকোলাই মার্টিনকে বলে বস তুমি তো পুরো কামাল করে দিয়েছো। আর এরপর আমরা টমিকে দেখি, যার ছোট বাচ্চাদের টিমও অনেক ভালো খেলছে, মানে তারা সবাই কানেক্টেড এবং আজকে ম্যাচ দিতে গিয়েছে, সবাই অনেক খুশি। আর এই অ্যালকোহলের সাফল্যে মানে 0.05%, 0.15% এর সাফল্যে তারা সবাই আবারও এক জায়গায় হয় এবং নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকে। আর এরপরের দিন পিটার যখন স্কুলে যায়, সে দেখে ক্লাসে একটা স্টুডেন্ট কান্না করছে, মানে ওই যে মিউজিকের টিচার। তো পিটার তখন ওর কাছে যায়, বলে কি হয়েছে? ছেলেটি তখন জানায় যে সে এক্সামের প্রেশারে রয়েছে, সে গত 2 বার এক্সামে ফেল করেছে। তো পিটার তখন জিজ্ঞাসা করে তোমার কি সমস্যা কি? পিটার বলে আমার এক্সাম দেখলেই ভয় করে, আমার হাত পা কাঁপে। তো পিটার তখন ওকে পরামর্শ দেয় তুমি এক্সামে যাওয়ার আগে একটু মদ পান করো, তবে ভয় নিয়ে আমি এই বিষয়ে কাউকে কিছু বলবো না, তুমি এতে অবশ্যই উপকার পাবে। মানে যে ওদের যে এক্সপেরিমেন্ট সেই হিসেবে ছেলেটাকে বলে। আর এরপর আমরা মার্টিনের পুরো পরিবারকে দেখি, যারা ভ্যাকেশনের জন্য বাইরে ঘুরতে গিয়েছে, তারা এক অপরের সাথে অনেক হাসি খুশি আনন্দ রয়েছে এবং আমাদের মার্টিন তো রেগুলার মনে করে একটু পিনিকে থাকে 0.15%। তো এইটাই কি হয়, মানে সেই রোমান্টিক রাতে মনে করো মার্টিন আর অ্যানিকা সেই বাচ্চাকালের মতো ইন্টিমেট হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে। আর এর কিছুদিন পরে ওরা 4 বন্ধু আবার একত্রিত হয়। তো নিকোলাই তখন বলে আমাদের এই এক্সপেরিমেন্ট পার্ট 3 নিয়ে যাওয়া উচিত, কারণ 2টাই সফল হয়েছে আমাদের। তো এখন আমাদের বিএসএই কে আমরা এমন ভাবে বাড়াবো যাতে আমাদের যত ধরনের জড়তা, যত ধরনের কষ্ট রয়েছে সব থেকে নিজেদের মুক্ত করে দেবো এবং আমরা এখন থেকে সেই সব কিছু করতে পারবো যেটা আমাদের ভেতর থেকে বাধা আসে। তো প্রথমে এখানে মার্টিন একটু অসহমত প্রকাশ করে, বলে যে ওই লেভেলের পর্যায়ে গেলে আমরা কি নিজেদের কন্ট্রোল করতে পারবো যে এখন যেভাবে পারছি? তবে তারপরেও বাকি সবাই হ্যাঁ বলাতে মানে সবাই মজা পেয়ে গেছে আর কি, বুঝতেই পারছো। আর এইভাবেই নেশা হয় সিরিয়াসলি। তো যাই হোক, নিকোলের কথা সবাই একমত হয়। তবে মার্টিন তখন বলে আমি আজকে ড্রিঙ্কস করতে পারবো না, আমাকে বাড়ি ফিরতে হবে, আমার ওয়াইফকে সময় দিতে হবে। কারণ এখানে মার্টিন যেটা করতে যাচ্ছে, ওর ড্রিঙ্কসটাকে অ্যাকচুয়ালি ফুয়েল হিসেবে ইউজ করতে যাচ্ছে ওর লাইফে, মানে এটাকে নেশা হিসেবে নিতে যাচ্ছে না। কিন্তু বাকি বন্ধুরা অলরেডি মনে করো পিনিকে পড়ে গেছে, ওদের নেশা হয়ে গেছে। মানে এরকম খুব কম মানুষ রয়েছে যারা স্মোকিং, নেশা বা যে কোনো ধরনের জিনিসকে কন্ট্রোল করতে পারে, সেটা মানুষের প্রতি আবেগ হোক বা যে কোনো কিছু। কিন্তু বাকি 3 জন যারা ওরার সাথে আর পারতেছে না। তো কি হয়েছে, ওরা বাকি 3 জন ড্রিঙ্কস করা শুরু করে। কিন্তু যে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো মার্টিন যদি তখন সেখান থেকে চলে যায় তাহলে বেঁচে যায়। হারামজাদা মনে করো দোটানায় ছিল
এবং ওদের তিনজনকে মজা করতে দেখে ও আর থাকতে পারে না, মানে ওই ভাইবটা নেবে, অ্যালকোহলিক ভাইব। তো এর জন্য কি হয়, ওরা চারজনই মদের নেশায় বুধ হয়ে যায় এবং ড্রিঙ্কস করে এমন পর্যায়ে ওরা যায় ভাই, মনে করে একবারে বাচ্চা বলন হয়ে গেছে। ওরা যে একজন টিচার, ওরা যে এত বড় হয়ে গেছে কিচ্ছু মনে নাই, ফুল নেশাগ্রস্ত হয়ে সুপার শপে যায় মাছ কিনতে, আজকে মাছ পুড়িয়ে খাবে। কিন্তু এতটাই নেশাগ্রস্ত ছিল যে দেখতেই পাচ্ছ মার্কেটে গিয়ে কি অবস্থা তৈরি করছে, হুদায় মানুষের সাথে ধমকাধমকি, কথাবার্তা মুক্ত, মানে ওদের লেভেলের বাইরে চলে গিয়েছে জিনিসটা। তো এরপর মার্কেটে যখন মাছ পায় না, তারপর শুরু করে পাগলামি, ওরা যায় নদীতে মাছ ধরতে, এটা কি সম্ভব, সেখানে ওরা মাছ পায় না। আর তারপর ওই যে আস্তে আস্তে কি হয়, প্রথমে যে ওরা ড্রিঙ্কস করেছে অনেকখানি, সেটার আস্তে আস্তে প্রভাব তো কমে গিয়েছে, কিন্তু ওই ভাইবটা ওরা মিস করছে। ওরা করে কি আদের আরো লাগবে, তো এরপর ওরা করে কি আবারও যায় ক্লাবে এবং সেখানে গিয়ে আরো অনেক বেশি ড্রিঙ্কস করে। এবং সিরিয়াসলি এখানে যা দেখানো হয়েছে একবার রিয়েল লাইফে যেভাবে এটার প্রভাব ফেলে অ্যালকোহলিক, সেইটাই দেখানো হয়েছে। আর এরপর বাড়ি যাওয়ার পালা এবং প্রচুর ড্রিঙ্কস করে ওরা যখন সেই দিন বাড়ি পৌঁছায়, নিকোলার অবস্থা এত খারাপ হয়ে যায় যে ও বিছানায় হিসু করে দেয়। আর এটা দেখে ওর স্ত্রী ওকে ছেড়ে চলে যায়, যে ওর জামাই শেষ নেশামিশা করে। আর মার্টিন তো বাড়িতে খুবই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই অপারেটর হয়ে গিয়েছে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এবং মার্টিনের যখন এরপর জ্ঞান আসে, তখন তার স্ত্রী বলে, ছি তুমি দিন দিন এই অবস্থায় চলে গিয়েছো, তুমি একটা মাতাল তৈরি হচ্ছে। কিন্তু এটা নিয়ে মার্টিন আর অ্যানিকার মধ্যে লড়াই তৈরি হয়। কিন্তু যে মার্টিন এত বছর ধরে মনে করো ফ্যামিলির জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, ও ড্রিঙ্কস তো শুরু করেছে রিসেন্টলি 2-3 মাস হয়েছে। তো অ্যানিকা মনে করছে যে মার্টিন সারা জীবন এরকম করে। তো অ্যানিকা বলে, তুমি বাইরে এনজয় করো সবার সাথে, আমাকে সময় দাও না। তো মার্টিন তখন বলে, তুমিও তো বাইরে কারোর সাথে এনজয় করো। তো এইখানে আসলে আমরা জানতে পারি যে মার্টিন খুব সম্প্রতি জানতে পেরেছে তার বইয়ের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। আর অ্যানিকা লজ্জা পায় না, অ্যানিকা এটা অ্যাকসেপ্ট করে এবং বলে, তোমার মতো পুরুষের সাথে আমি কেন থাকবো। আর এই কথা শুনে মার্টিন আরো রেগে যায় এবং সে অ্যানিকাকে বলে, তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে এখনই আমার সামনে থেকে চলে যাও। আর এই কথা বলে মার্টিন নিজেই বাড়ি থেকে বের হয়ে যায়। আর এরপর তারা 4 বন্ধু আবারও একত্রিত হয়। আর এখানে তারা সিদ্ধান্ত নেয় তারা এই এক্সপেরিমেন্ট এখানে শেষ করে দেবে, আজকের পর থেকে তারা আর কেউ মদ খাবে না। মানে এমন ভয় পেয়ে গিয়েছে, সবার পরিবারে এই সমস্যা হয়ে গিয়েছে, মানে তারা এটাকে কন্ট্রোলে রাখতে পারেনি শেষ পর্যন্ত। বিএমআই নাকি বিএমএসসি 0.05% বা 0.015% তারা এটা রাখতে পারেনি। তারা এটাকে যে হিসেবে ইউজ করতে চেয়েছে সেটা আর হয়নি, নেশা হয়ে গিয়েছে। তো এইভাবে কয়েক মাস কেটে যায়, এই বন্ধুদের গ্রুপটা মদ খাওয়া পুরোপুরি ছেড়ে দেয়। তবে ততদিনে ওই যে স্পোর্টস যে টিচার ছিল, সম্ভবত টমি তার নাম, সে সম্পূর্ণ মদখোর হয়ে উঠেছে। হয়তো তার ফ্যামিলি বা লাইফের প্রেশার অনেক বেশি ছিল, বা তাছাড়া অনেকের নিজের উপর কন্ট্রোল অনেক কম থাকে। কিন্তু ভাগ্য ভালো ছিল এটাই যে ক্রিসমাসের লম্বা একটা ছুটি ছিল, যার জন্য কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর দেখা হয়নি। লম্বা ছুটি কাটানোর পরে স্কুল যখন রিওপেন হয়, তখন প্রিন্সিপাল জানায় যে আমাদের কাছে অভিযোগ রয়েছে যে আমাদের কয়েকজন টিচার প্রতিদিনই মদ্যপান করছে। তো প্রিন্সিপাল যখন এই বিষয়ে আলোচনা করছিল, তখনই টমি এখানে নেশাগ্রস্ত অবস্থায় পৌঁছায়, মোটামুটি ভালো নেশাগ্রস্ত অবস্থা। বিএমই 0.15 নয়, মোটামুটি 2-3-5% হয়ে গিয়েছে। আমি শিওর না, এটা জাস্ট আন্দাজে বললাম। তো প্রিন্সিপাল ওকে দেখেই বুঝতে পারে এবং বুঝতে পারে যে স্কুলে আসলে কে মদ্যপান করছিল, কার মদের বোতল পাওয়া যাচ্ছিল। আর মার্টিন তো এখন দেখতে পায় টমির অবস্থা তো খুব খারাপ, আর এর জন্য সে টমিকে বাড়িতে নিয়ে আসে এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যতক্ষণ না টমির জ্ঞান ফিরে আসে। তো টমির যখন জ্ঞান ফিরে আসে, টমি তো খুব লজ্জায় পড়ে যায়, কারণ ড্রিঙ্কস অবস্থায় সে কি না জানে কি কি করেছে। বাট মার্টিন বলে, সমস্যা নেই, আমি এটা হ্যান্ডেল করে নেবো। তো মার্টিন সেখান থেকে চলে যায়। আর তবে যাওয়ার আগে টমি বলে, আমি জানি তুমি তোমার স্ত্রী অ্যানিকাকে এখনো ভালোবাসো, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসো, কারণ তুমি চাইলেই তাকে ফিরিয়ে আনতে পারো। আর এখানে লক্ষ্য, টমির স্ত্রী কিন্তু অলরেডি চলে গিয়েছে, মানে এই ড্রিঙ্কস করার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টমির, না মার্টিনেরও কম হলো কি। মার্টিনের বউ চলে গিয়েছে, আবার ওই যে আরেকটা ছিল না পিচ্ছি টাকলা করে দাঁড়িয়ালা, ওরটাও চলে গেছে। তো যাই হোক, টমির কথা এখানে মার্টিনের সঠিক মনে হয়, এই জন্য সে পরের দিনই অ্যানিকাকে দেখা করার জন্য ডাকে। আর মার্টিনের পরে অ্যানিকাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক বেশি মিস করি আমি, আর এই জন্য আমি চাই তুমি তোমার বাড়িতে আবার ফেরত আসো। তো এইসব কথা শুনে ইমোশনাল হয়ে যায় অ্যানিকা, কিন্তু যাওয়ার আগে ইমোশন কন্ট্রোল করে মার্টিনকে বলে, দেখো আমি ডিভোর্স চাই, আর আমি এখানে ডিভোর্সের কথা বলতে এসেছিলাম, আর তুমি যে অ্যাফেয়ারের কথা বলেছো সেরকম কোনো অ্যাফেয়ার না, তবে হ্যাঁ আমি আকৃষ্ট হয়েছিলাম। তো এরপর আমরা দেখি পরের দিন মার্টিন আবারও তার ক্লাস করছে, তবে আজকে সে আর ড্রিঙ্কস করে আসেনি, ড্রিঙ্কস ছাড়াই সে ক্লাস নিচ্ছে। আর এই কারণে ক্লাস তার কাছে অন্যরকম লাগে, সে আগের মতো বিরক্তিকর বিদঘুটে। আর তারপর 2-3 মাস ক্লাস হয়, মার্টিন ড্রিঙ্কস ছাড়াই খুব ভালো মতো ক্লাস করে, কারণ সেই ড্রিঙ্কসের জন্য সবই হারিয়ে ফেলেছে লাইফে। তো এরপর টেস্ট পরীক্ষা শেষে ওদের যে ফাইনাল এক্সাম হবে, তার আগে সে সবাইকে রেজাল্টের জন্য শুভকামনা জানায় এবং এভাবে তার লাস্ট ক্লাসটা শেষ হয়ে যায়। আর এরপর আমরা পিটারকে দেখি, আর এটা সম্ভবত মিউজিক টিচার, এবং সে ওই স্টুডেন্টকে দেখে যে আগে ডিপ্রেসড ছিল, যাকে পিটার পরামর্শ দিয়েছিল যে এক্সামে যাওয়ার আগে একটু হালকা খেয়ে যাস। তো পিটার যখন সেই স্টুডেন্টের আজকেও খারাপ অবস্থা দেখে, তবে ওই স্টুডেন্ট কিন্তু নেশাগ্রস্ত হয়নি, ও একবারই করেছিল। তবে আজকে ওই ছেলেটার হচ্ছে ভাইবা পরীক্ষা হবে, মানে এক ধরনের ছেলে থাকেন অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়, ওকে আজকেও মিউজিক টিচার পরামর্শ দেয় যে হালকা একটু খাইস। আর তারপর ওই ছেলেটা যায় হচ্ছে পরীক্ষা দিতে। আর এইবার ছেলেটার পরীক্ষা ভালো হয়, কারণ টিচারটা ওই আমাদের ওই পিটারই ছিল, এবং ওই ভাইবা রুমে পিটার ওই ছেলেটাকে অনেক উৎসাহিত করেছে, কারণ সে চাচ্ছিল এই ছেলেটা এইবার অন্তত পাস হোক, 2বার ফেল করেছে। আর এরপর আমরা টমিকে দেখি, যার অবস্থা খুবই খারাপ, মানে বাকি সবাই কন্ট্রোল এনে ফেলেছে বা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু টমি আর এটা কন্ট্রোল আনতে পারে নাই। ও বুড়া বয়সে মনে করে এমন একটা কাজ করেছে, ও মনে করে লাইফ শেষ, এবং ও পাগল মতো কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছে এবং ওইখানে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে যায়। আর তারপর তারা 3 বন্ধু যায় হচ্ছে টমের ফিউনারালে, এবং 3 জনই মনে করে মারাত্মক শক খেয়েছে। আর এদের মধ্যে সবচেয়ে বেশি শক খেয়েছে হচ্ছে মার্টিন, তবে এই বুদ্ধিটা কিন্তু ছিল হচ্ছে ওই টমেরই। তবে মার্টিন বেশি কষ্ট পেয়েছে এই কারণ ওই যে ওর জন্মদিনে তো এই বুদ্ধিটা ওরা করেছিল। তো যাই হোক, এরপর ওরা 3 জন মিলে খাবার খেতে যায় এবং একে অপরের পরিবারের সম্পর্কে কথা বলতে
থাকে। তো এখানে জানতে পারো ওরা তিনজনের একজনেরও বোনাই সবাই চলে গিয়েছে। আর টমিটা তো গেছে, টমি নিজেও মারা গিয়েছে, ঝামেলা শেষ হয়ে গিয়েছে। আর গত কয়েক মাসে এই ভয়ে তারা কিন্তু ড্রিঙ্কসও করে নাই, মানে 3 টিচারের এক টিচার ওই BMI 0.5% বা 0.50% কোনটাই করে নাই। তো যাই হোক, ওদের যখন কথাবার্তা চলছিল তখন অ্যানিকার একটা মেসেজ আসে, যেখানে অ্যানিকা লিখেছিল আই মিস ইউ এ লট। আর এরপর মার্টিনোকে রিপ্লাই করে যে আমি তোমাকে ভালোবাসি, এবং তারা সিদ্ধান্ত নেয় তারা আরেকটা সুযোগ নেবে, মানে তারা লাইফকে আরেকটা সুযোগ দেবে একসাথে থাকার। তো এইভাবে কয়েকদিন পার হয়ে যায় এবং রেজাল্ট দিয়েছে, সকল স্টুডেন্টরা গ্রাজুয়েট হয়েছে। কারণ টিচারদের জীবনে যত খারাপ অবস্থায় যাক, টিচাররা আবার তাদের সর্বোচ্চ পারফরমেন্স দিয়েছিল। তো এই জন্য সকল স্টুডেন্টরা খুশি সেলিব্রেট করতে আসে এবং স্টুডেন্টরা সরাসরি আসে হচ্ছে এই টিচারদের কাছে, মানে এই 3 পাজি টিচারের কাছে আসে। তো পাজি টিচারদের কাছে এসে ওরা ডাইরেক্ট বিয়ার টিয়ার নিয়ে এসেছে ভাই, মানে যে জিনিসগুলো মনে করো স্যারদের শেষ করে দিয়েছে সেই স্টুডেন্টরা আবার ওই বিয়ার নিয়ে এসেছে। তো অনেক মাস পরে ওদের সামনে ড্রিঙ্কস এসেছে, ওদেরকে ড্রিঙ্কস অফার করে। তো এইবার ওরা তিনজনের মুখের দিকে তাকায় এবং তিনজনের করে কি ড্রিঙ্কস করে। আর তারপরে টিচার সহ বাকি সব স্টুডেন্টরা রিকোয়েস্ট করে মার্টিনকে তুমি একটা ডান্স করো। তো মার্টিন বলে আচ্ছা ঠিক আছে আজকে ডান্স হবে। তো এরপর কি হয়, মার্টিন ডান্স শুরু করে এবং এত সুন্দর ডান্স করে যে মনে করো সবাই খুব পছন্দ করে। এবং আজকে ওর থামার নামই ছিল না, কারণ মার্টিন আজকে সবকিছু থেকে মুক্ত হয়ে গিয়েছে। যেমন তার পারিবারিক সমস্যা ছিল সেটা থেকে মুক্ত হয়েছে, পোলাপানদের উন্নতি করেছে, প্লাস সে নেশাগ্রস্ত নয়। সে আজকে ড্রিঙ্কস করেছে তার মানে না সে নেশাগ্রস্ত। সে ড্রিঙ্কস করেছে আজকে কোনো একটা অকেশন হিসেবে বা অন্য কোনো একটা সেলিব্রেশন হিসেবে, বাট সে নেশাগ্রস্ত নয়। এবং সে এখন জানে তার জীবনের লক্ষ্য কি, কিভাবে জীবন চলবে, তার স্ত্রীর সাথে জীবন কাটাতে হবে, সংসার ভালো মতো করতে হবে। আর ক্লাস নেওয়ার জন্য বা স্ত্রীকে খুশি করার জন্য তার লাইফের মধ্যে প্রয়োজন নেই সবসময়। সে নির্দিষ্ট একটা টাইম উদযাপন করার জন্য সে ড্রিঙ্কস করতে পারে, বা এইভাবে সে একটা প্যাটার্নিক চলবে। তো এরপরে মার্টিন ডান্স করে যাচ্ছিল এবং ডান্স এসে মজা করতে করতে সে পানিতে ঝাঁপ দেয়, তবে মারা যায় না। মুভিটা আনন্দের সাথে এখানে শেষ হয়ে যায়। তো আমি আগেই বলেছিলাম যে এই সিনেমাটা মূলতই আমাদের সংস্কৃতির জন্য তৈরি হয়নি, এটা হচ্ছে ওয়েস্টার্ন বা ডেনমার্কে যে সমস্যাটা হয়, বা ওয়েস্টার্ন কান্ট্রি ইন্ডিয়াতেও ব্যাপক সমস্যা, যে যেখানে তোমার ড্রিঙ্কস গুলো লিগেল এবং অল্প দামে, সেখানে হয় কি সামাজিক ভাবে তো ওদের ওই জিনিসটা খারাপ বলা হয় না অতটা। তো এই জন্য একসময় অ্যাডিক্টেড হয়ে যায় এবং ওরা ওদের কি হয় লাইন থেকে বে লাইনে চলে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে যে লাইফ একটা প্যাটার্ন ভিত্তিক চলবে, কাজের জায়গায় কাজ, সেলিব্রেশনের জায়গায় সেলিব্রেশন, ফ্যামিলির জায়গায় ফ্যামিলি, এই ধরনের একটা কিছু বোঝানো হয়েছে। তো এই গল্পটা আমাদের জীবনে অনেকের সাথে হয়তো অনেক সময় মিলে যেতে পারে। ফর এক্সাম্পল কেউ স্মোকিং করা শিখেছো, এখনো ছাড়তে পারোনি, কেউ গাঁজা খাওয়া শিখছো, কেউ বাবা, কেউ মদ। তো যাই হোক, তোমাদের কাছে পার্সোনালি সিনেমাটা কেমন লেগেছে, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে বসবাস করে কিংবা ইন্ডিয়ান যারা ভিউয়ার রয়েছে, তারা এই সিনেমাটা বেশি রিলেট করতে পারবে। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর আমি একটু পারবো, কারণ আমি ইন্ডিয়া বিয়ে করেছি, আমার তো মনে করি ইন্ডিয়াতে অনেক থাকা হয়েছে, আমি মোটামুটি হালকা রিলেট করতে পারবো। তো বিদায় নিলাম, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।